আসসালামু আলাইকুম। আমাদের ইতালিয়ান স্টুডেন্টদের একটা গ্রুপ আছে, স্টাডি গ্রুপ, যারা আবেদন করছে। তো ওখানে আমি কিছু প্রশ্ন চেয়েছিলাম, যে কমন কিছু প্রশ্ন যার উত্তর আমি দিতে পারি। তো সেজন্য আমাকে প্রায় 22 থেকে 23টা প্রশ্ন করা হয়েছে, কমন প্রশ্ন। তো সেগুলোর উত্তর আমি দিচ্ছি। প্রথম প্রশ্ন হলো, স্পন্সর যদি ব্যবসায়ী হয় তাহলে কি কি ডকুমেন্ট দিবেন? একটা ব্যবসার জন্য যেই যে ডকুমেন্ট থাকে, যেমন আপনার ট্রেড লাইসেন্স নাম্বার, আপনার ট্যাক্স, আপনার বিন নাম্বার, যা যা থাকে আপনার কাছে সেগুলো জমা দিবেন। এখন অনেকের অনেক ডকুমেন্ট থাকে না, যেমন ট্যাক্স থাকে না, পিন থাকে না। এখন আপনি যদি না থাকে, আপনি তো কিছু, মানে আপনার নেই। আর সাবমিটের সময় হলো গিয়ে 1-2 মাসের মধ্যে। এখন আপনি কিভাবে বানাবেন? তাই যা আছে আপনি সেটা দিবেন, তবে ডকুমেন্টগুলো ইংলিশে ট্রান্সলেশন করে দিবেন। কিছু ডকুমেন্ট বাংলায় আসে, যেমন বিন নাম্বার, ট্যাক্স, এগুলো আবার ইংলিশে পাওয়াই যে অটোমেটেড, ইংলিশটা নিয়ে নিবেন। স্পন্সর এফিডেভিট ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরের দরকার নেই। কিভাবে বাসা ভাড়া ইনকাম সোর্স হিসেবে দেখাবে এবং কত টাকা দেখানো উচিত বাসা ভাড়ার জন্য, এটা একজনে প্রশ্ন করেছেন। আর এর জন্য কি কোনো নোটারির দরকার পড়ে কিনা? বাসা ভাড়ার জন্য বাংলাদেশে তো কোনো কন্ট্যাক্ট হয় না, তাই আপনাকে নিজে লিখে, কম্পিউটারে নিজে লিখে, তারপরে আপনার নিকটস্থ পৌরসভা বা সিটি কর্পোরেশনে গিয়ে একটা সাইন নিয়ে আসবেন। এছাড়া এর থেকে আর বেশি কিছু আপনি বানাতে পারবেন না এইটার জন্য। তারপরে আপনি একজন লয়ারের সাথে কথা বলতে পারেন। এর জন্য কোনো মিনিস্ট্রির দরকার পড়ে না। আর বাসা ভাড়াটা কত দেখানো উচিত? অ্যাটলিস্ট 60-70 থাউজেন্ড এর উপরে দেখানো উচিত। কারণ আপনি একটা দেশে পড়তে যাচ্ছেন, বিদেশে, আপনার ইনকাম সোর্স যদি শুধুই বাসা ভাড়া হয়, তাহলে সেই ইনকাম সোর্সটা যদি 30-40 হাজার টাকা হয়, তাহলে তো হয় না, তাই না? একটা পরিবার চলবে, সেই টাকা আপনাকে পড়াচ্ছে। তো বেশি দেখানোর চেষ্টা করবেন। সেভিংস অ্যাকাউন্ট, মানে একজনের লিখেছে তার একটা সেভিংস অ্যাকাউন্ট আছে, একটা ডিপিএস অ্যাকাউন্ট আছে। আর একজনের প্রশ্ন হলো যে সঞ্চয়পত্র নিয়ে। ডিপিএস কি স্টেটমেন্ট হিসেবে দেখানো যাবে, বা সঞ্চয়পত্র দেখাতে পারেন। সঞ্চয়পত্র যখন আপনি কেনেন, তখন সঞ্চয়পত্রের সাথে একটা পেপার দেয়, ওখানে আপনার সব ডিটেলস থাকে, ওটা দেখাতে পারেন ইজিলি। ওটা থাকে বাংলায়। আপনি ব্যাংকে গিয়ে ওটাকে বলবেন আমাকে একটা ইংলিশে দেন, তাদের প্যাডে একটা ইংলিশে আপনাকে দিয়ে দিবে। আপনি দরকারে ওটা দেখে দেখে লিখে নিয়ে যাবেন, তারপরে তাদের কাছে তাদের প্যাডে দিয়ে দিবে, তারা লিখে তারপরে সাইন করে দিয়ে দিবে। ডিপিএস এর ক্ষেত্রে হলো গিয়ে, ডিপিএস কিন্তু এমন কোনো কিছু না যে আপনাকে, মানে সঞ্চয়পত্রের মতো কোনো পেপার দেয় না। ডিপিএস একটা বই থাকে, যেটাতে আপনি প্রতি মাসে মাসে টাকা দিচ্ছেন। সো এখানে আপনাকে করতে হবে কি, ব্যাংকে সলভেন্সি আকারে লিখে নিতে হবে যে ওনার ব্যাংকে এই সেভিংস অ্যাকাউন্টে এত টাকা আছে, ওনার ডিপিএস অ্যাকাউন্টে এত টাকা আছে, উনি সলভেন্ট। এইটা এছাড়া আপনি কিছুই করতে পারবেন না। তো আবার সঞ্চয়পত্র যাদের আছে, তারাও কিন্তু স্টেটমেন্ট বের করতে পারবেন না, তারা একটা সলভেন্সি নিতে পারবেন। স্টেটমেন্ট হলো গিয়ে যখন আপনি ট্রানজেকশন করেন, তখন স্টেটমেন্ট ক্রিয়েট হয়। আর এই অ্যাকাউন্টগুলোতে তো আপনি ট্রানজেকশন করেন না, তাই কোনো ট্রানজেকশন ক্রিয়েট হয় না। এই জন্য আপনি করবেন কি, সেভিংস অ্যাকাউন্ট দেখাবেন। আর এখানে সব থেকে ভালো উপায় হচ্ছে, ডিপিএস এর এগেনস্টে কিন্তু আপনি লোন নিতে পারবেন। সঞ্চয়পত্রের এগেনস্টে কিন্তু ওই ব্যাংকে লোন নিতে পারবেন। মনে করেন আপনার 10 লাখ টাকার একটা সঞ্চয়পত্র বা ডিপিএস আছে, আপনি বলবেন আমার লোন দরকার। ওরা 90%-এর উপরে লোন দিবে। সেই লোনটা আপনি সেভিংস অ্যাকাউন্টে রেখে সেভিংস অ্যাকাউন্টের স্টেটমেন্টটাও দেখাই দিলেন তখন, প্লাস আপনি ডিপিএস বা সঞ্চয়পত্রটাও দেখাই দিলেন, তখন আপনার টাকা কিন্তু অলমোস্ট দ্বিগুণ হয়ে যাচ্ছে। এরপরে একজন লিখেছেন যে ওনার 6 মাসে কোনো ট্রানজেকশন হয়নি, মানে 25-26 হাজার টাকা। উনি সর্বোচ্চ ওনার নিজের অ্যাকাউন্টে 1 থেকে 2 লাখ টাকা দেখাতে পারবে, ওনার করণীয় কি? ওনার প্রশ্নটা ছিল এমন যে ওনার স্পন্সরের নিয়ে সমস্যা নেই, ওনার নিজের অ্যাকাউন্টের কথা বলছে। নিজের অ্যাকাউন্টের ট্রানজেকশন ম্যাটার করে না, ম্যাটার করে হলো গিয়ে স্পন্সরেরটা, কারণ ওটা আপনার ফ্যামিলির। আর নিজের অ্যাকাউন্টে 1-2 লাখ না, 3-4 লাখ দেখানোর, 4-5 লাখ টাকা দেখানোর চেষ্টা করেন। চেষ্টা করবেন আপনার স্পন্সরের অ্যাকাউন্ট থেকে ওই টাকাটা ট্রান্সফার করতে, কারণ তখন একটা ট্রানজেকশন ক্রিয়েট হয়। ওটা আপনাকে হেল্প করবে, ওনাকে হেল্প করবে, টাকাটা তখন ভ্যালিড দেখাবে, যেটা একটা ভ্যালিড ট্রানজেকশন, যে আপনার স্পন্সরের অ্যাকাউন্টে, মানে আপনার স্পন্সর অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে আসছে। এটাই মূলত দেখতে চায় ওনারা।
আর বলছে যে একজন স্টুডেন্ট ওনার নিজের অ্যাকাউন্ট, ওনার বাবার অ্যাকাউন্টে সমস্যা নেই, স্পন্সর অ্যাকাউন্টে সমস্যা নেই, ওনার নিজের অ্যাকাউন্টে লোন নিয়ে দেখাইছে, যেটা লোন নেওয়ার জন্য ওনাকে 600 টাকা যে কাটছে সেইটা আসলে স্টেটমেন্ট হিসেবে তো উঠে যাবে। তো ওটার জন্য করণীয় কি? আপনি চাইলে যেদিন আপনি লোন নিছেন সেই দিন থেকে সেই দিনের পরের দিন থেকে স্টেটমেন্টটা দেখান যেদিন এটা কাটছে। আর 600 টাকার মনে হয় না এটা লোনের হিসেবে ওইভাবে দেখায়, যদি দেখায় আপনি বাদও দিতে পারেন, এটা দিতেও পারেন, এটা খুব একটা বেশি কিছু না, এত ফোকাস করে বলে আমার মনে হয় না। তারপরেও আপনার মনে খুঁতখুঁত থাকলে আপনি এটা বাদে মানে সামনের ট্রানজেকশনটা দেখাবেন, মানে এই 600-র পরের স্টেটমেন্ট দেখাবেন। আর স্টুডেন্টের অ্যাকাউন্টের স্টেটমেন্ট 6 মাসের নিচে হলেও সমস্যা নেই। স্পন্সরটা মেইন, একটা ডিসক্লেমার নিবে, বাট ইটস ওকে। তারপরে একজনে লিখছে, একজনে প্রশ্ন করেছেন বাবার জমি বিক্রির টাকা সোর্স অফ ইনকাম হিসেবে দেখানো যাবে কিনা, আর ট্যাক্সের ব্যাপারটা কি হবে। ট্যাক্স অলরেডি সরকার নিয়ে নিয়েছে, সো ট্যাক্সের পেপারের দরকার নেই। জমি বিক্রির টাকা আপনি দেখাতে পারবেন, এটা আপনার দলিলেই তো লেখা থাকে, বায়নাপত্র মনে হয় বলে ওটাকে, বায়নাপত্র লেখা থাকে এই জমি এতটুকু জমি এত টাকায় বিক্রি করা হয়েছে। লয়ার কাছ থেকে এটার একটা ডকুমেন্ট বানিয়ে নেবেন, উনি করে দিবে। এটা খুব বেশি মানে পেঁচানো কোনো কাজ না, সহজ কাজ। ট্যাক্স রিলেটেড কাগজপত্র সাবমিট, অনেকে বলছে যে ট্যাক্স রিলেটেড পেপার জমা করে, অনেকে বলে জরুরি না, কোনটা সঠিক? আবার ট্যাক্স টিন এগুলো কোথা থেকে পাবো? ট্যাক্স টিন এগুলো হলো আপনার ব্যবসা থাকলে ওখান থেকেই আপনি পাবেন। এখন যদি আপনার এমন হয় যে ট্যাক্স টিন আপনার 3 নাম্বার বা ট্যাক্স নেই আপনার, এই মুহূর্তে করার আপনার সময় নেই, তো কিছু করার নেই। এটা জরুরি কিনা জমা দেয়া, অনেকে দেয় অনেকে দেয় না, অনেক এমনও হয় যে বিএফএস নেয়ই না। কিন্তু আবার বিজনেস করলে এই ডকুমেন্ট ছাড়া আপনি সোর্স অফ ইনকামও দেখাতে পারবেন না। তো যাদের কাছে আছে তারা দিয়ে দিবেন অবশ্যই, তবে অবশ্যই ইংলিশে দিবেন। আর পরে দেশের বাইরে থাকে, একজনে লিখেছে স্পন্সর যদি দেশের বাইরে থাকে তার সাইনটা অন্য কেউ দিলে হবে। এর উত্তর দিচ্ছি না, কারণ এটা আইন বিরোধী। বুঝে নেন আপনার উত্তর, না হলে আমাদের গ্রুপে প্রশ্ন করেন এটা নিয়ে। এরপরে লিখেছেন ব্যাংক স্টেটমেন্টের জন্য কত টাকা দেখানো উচিত, সোর্স অফ ইনকাম হিসেবে কি কি দেখানো যায়, শুধুমাত্র স্পন্সরের ইনকাম দেখালে হবে? ব্যাংক স্টেটমেন্ট হিসেবে মিনিমাম 14 থেকে 15 লাখ টাকা দেখানোই উচিত, এটা খুবই কম টাকা। তবে আপনি যত বেশি পারবেন, এখন আপনার কাছে অপশন নেই, আপনি তো কিছু করার নেই, অপশন না থাকলে কি করবেন, বাট 15-16 লাখের উপরে দেখাবেন, 18, 19, 20, 22, 23 যা পারেন। সোর্স অফ ইনকাম হিসেবে আপনার ফ্যামিলির ইনকাম সোর্স কি সেটা দেখাবেন। কেউ যদি জব করে তাহলে সেই প্রতিষ্ঠান থেকে আপনার একটা কনফার্মেশন লেটার যে আমি উনি এখানে চাকরি করে, এই স্যালারি, স্যালারি না উল্লেখ থাকলে এই পজিশনে আছে। যারা বিজনেস করে তাদের বিজনেস রিলেটেড পেপার দিবে। আর স্পন্সরের ইনকাম দেখালেই হবে, কারণ স্টুডেন্ট মুখ্য বিষয় নয়। স্টুডেন্ট জব করলে যদি সেই জবের পেপার দেয় তাহলে সেখান থেকে একটা এনওসি নিয়ে দিবে, যেহেতু যাওয়ার জন্য এনওসি লাগবে। ওটা এনওসি না অবশ্য, ওটা হলো জব কনফার্মেশন সার্টিফিকেট, যেটা আপনি ওখানে যে একজন এমপ্লয়ি সেটা হিসেবে একটা পেপার দিয়ে দিলেন, যদি আপনি বলেন আপনি জব করেন, না হলে এটা ইম্পর্টেন্ট না। বাৎসরিক আয় কত দেখানো উচিত স্পন্সরের, ইটস আ গুড কোয়েশ্চেন। মান্থলি ইনকামটা যদি বলি, এমন একটা ইনকাম যেটা আপনার আপনার পরিবারে যতজন সদস্য আছে প্লাস আপনি বাহিরে পড়তে যাচ্ছেন এর জন্য একটা এনাফ টাকা। 30-40 হাজার টাকা আসলে হয় না, তো 60-70 হাজার প্লাস রাখবেন আপনি মান্থলি স্যালারি। এবার হিসেব করে দেখেন যে বাৎসরিক কত আসে। 3 মাসের স্টেটমেন্ট দেখানো যাবে কিনা, স্পন্সরের সোর্স অফ ইনকাম রেমিটেন্স, আর আমি ক্যাশ স্যালারি পাই, সেক্ষেত্রে কি ডকুমেন্ট দেখাবো? 3 মাসের স্টেটমেন্ট দেখানো যাবে, ওনারা একটা ডিসক্লেমার নিবে। এখন ভিসা হওয়া না হওয়া এটা হলো ভিসা অফিসারের উপর। স্পন্সর রেমিটেন্স হিসেবে সোর্স অফ ইনকাম দেখাবেন, যদি মিডল ইস্টে থাকে ইকামার কপি, ভিসার কপি, বা অন্য জায়গাতে থাকলেও যে সেম ভিসার কপি, রেসিডেন্ট কার্ড,
তারপরে সে যে জব করে বাংলাদেশে যখন জব করতেন আপনাকে একটা পেপার দিত, যেমন আমাকে আমার বাবার জন্য দিয়েছিল এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট, ওখানে আমার নাম উল্লেখ করে দিয়েছিল, আমি সবকিছু লিখে দিয়েছিলাম। তো ওই পেপারটা ওনারা কোম্পানি থেকে ইস্যু করেছিল, ওখানে ওনার পজিশন কি, ওনার স্যালারি কি, ওনার পাসপোর্ট নাম্বার লিখে দিয়েছিল। আমি এবার পাসপোর্টের ডকুমেন্ট দিয়েছিলাম, পাসপোর্ট আর ভিসার কপি। ক্যাশ স্যালারি পান, কোনো সমস্যা নেই, স্যালারি স্লিপ দিবেন না। ওয়ালাইকুম আসসালাম। তো স্যালারি, যেহেতু আপনি ক্যাশ স্যালারি পান, আপনি শুধু ওই কোম্পানি থেকে একটা লেটার ইস্যু করাবেন যে আপনি এই কোম্পানিতে চাকরি করেন, এই পজিশনে আছেন। স্পন্সর যদি কৃষক হয় তাহলে কি দেখাবো? ইটস আ ভেরি টাফ কোয়েশ্চেন, ইটস আ ভেরি টাফ কোয়েশ্চেন আসলে। কারণ আমাদের দেশে এমন মানে কেউ, এর কোনো ভ্যালিড কোনো পেপারই নেই। সো এখানে মানুষ করে কি, মানুষ উম, ওই নতুন করে একটা ফার্মিং বা বা যে কোনো একটা ব্যবসার নতুন একটা রেজিস্ট্রেশন নিয়ে ডকুমেন্ট দেখাই দেয়, এছাড়া আর কোনো গতি নেই। কারণ মানুষ কৃষিকাজের সাথে যারা জড়িত এদের তো আসলে ওই রকমের সার্টিফিকেট থাকে না, অনেক কিছু এগুলো বানাতে হবে। তখন বাবা যদি অন্য দেশের সিটিজেন হয়ে থাকে তাহলে কি সে দেশের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবে কিনা? অবশ্যই পারবে। মনে করেন সে ইউরোপের বা মিডল ইস্টে যেখানেরই হোক, সেই দেশের ব্যাংক স্টেটমেন্ট দেখাবে। আর ভালো হয় যখন আপনি দেখবেন, ইউরোপের হলে সমস্যা নেই, মিডল ইস্ট বা অন্য কোনো কোথাও হলে ওরা বলবে কি ওই দেশের অ্যাম্বাসির থেকে এই পেপারটা ইস্যু করাতে। তো সেই দেশের ইতালিয়ান অ্যাম্বাসি থেকে ওই পেপারটা লিগালাইজ করে পাঠাই দিবেন, বাস। এটা আরো খুব ভালো। ইউরোপ হলে এত ঝামেলার দরকারও নেই। এখনো আরো বাকি প্রশ্ন অনেক, অ্যাকোমোডেশন নিয়ে প্রশ্ন আছে, স্কলারশিপ নিয়ে, ইন্স্যুরেন্স নিয়ে। আমি দ্বিতীয় ভাগে এর উত্তরটা দিয়ে দিচ্ছি, যেহেতু অনেক বড় লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা। আল্লাহ হাফেজ।